This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোজ রোজ কত কি ঘটে যাহা তাহা আপনাদের সামনে আমি তুলে ধরি, রোজই তুলে ধরি। বিশেষ করে আমাদের রাজ্য, আমাদের দেশ, এই খবরগুলো তো আপনাদের সামনে রোজই আলোচনা করি। কিন্তু মাঝে মাঝে মনে হয় কি জানেন তো, রেফারেন্স ফ্রেম দরকার। আমরা খালি আমাদের নিয়েই ব্যস্ত রয়েছি, এর বাইরে যে ভুবন আছে আমরা কি জানি না? জানি তো নিশ্চয়ই, গোটা ভুবনটাই তো পড়ে রয়েছে। তাই মাঝে মাঝে মনে হয় একটু ওই ইন্টারন্যাশনাল আসপেক্টগুলোকে একটুখানি দেখি আর কি। আন্তর্জাতিক একটা মাপকাঠিতে আমাদের দেশটাকে একটু বিচার করে দেখি। এবং অদ্ভুত ব্যাপার জানেন তো, সেটা করতে গেলে দেখবেন যে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে সেগুলোর সঙ্গে হয়তো কোথাও গিয়ে আমাদের এখানকার ঘটনাবলীরও অদ্ভুত অদ্ভুত সব মিল পাওয়া যাবে। এই রকম যখন মিলগুলো পাওয়া যায় তখন মনে হয় যে আমরা ওই ভিন গ্রহের বাসিন্দা নই, আমাদের দেশটা আসলে এই জগতেরই একটা দেশ। এই যে শুরুতে দৃশ্যটা দেখালাম, ওটা সার্বিয়ার সংসদে। ভয় পাবেন না, সংসদ ভবনে জঙ্গি হানাটানা কিচ্ছু হয়নি। যে রঙিন ধোঁয়াটা দেখতে পাচ্ছেন সেটা স্মোক বোম্বের ধোঁয়া, সেটা বিরোধীরা ছুঁড়ে মেরেছে। আর সাদা ধোঁয়াটা আর মাঝে যেটা একটা মিসাইলের মতো চোঁ করে চলে গেল, ওটা কাদানা গ্যাসের সেল, নিরাপত্তারক্ষীরা ফাটিয়েছে। এক সাংসদের হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে গেছে এই ক্ষোভের মাঝখানে পড়ে। 3 জন জখম হয়েছে। এবার এই মারামারিতে কোন জিনিসটা ভেস্তে গেছে? একটা আলোচনা। কী নিয়ে আলোচনা? না, বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনুদান বাড়ানো নিয়ে আলোচনাটা ভেস্তে গেছে। অথচ সার্বিয়া এই দাবিতেই কিন্তু ছাত্র আন্দোলন চলছে। মানে বুঝতে পারছেন, এই মুহূর্তে এটাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তার বদলে বিরোধী সাংসদরা সোচ্চার ছিলেন দিন 15 আগে এক রেল স্টেশনের ছাদ ভেঙে যাত্রী মৃত্যুর ঘটনায়। এবার দেখুন, এটা নিয়েও একটা গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা থাকতেই পারত। একজন মানুষের মৃত্যু হয়েছে, তাও আবার রেল স্টেশনের ছাদ ভেঙে, এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয়। এবং মারামারিটা যদি না হতো, দুটো ইস্যু নিয়েই তো আলোচনা হতো। খেয়াল করে দেখুন, রেল সুরক্ষার শিক্ষায় নিয়োগ এবং বিনিয়োগ, এই দুটো কিন্তু এ রাজ্যেও ভোটের ইস্যু। চেনা লাগছে তো? আমাদের বিধানসভায় তৃণমূল রেল সুরক্ষা নিয়ে প্রায় কেন্দ্রকে তুলোধনা করে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলেই দেখবেন এটা একদম মাস্ট। আর শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে সোচ্চার হয় বিজেপি, এখানে শুধু না, সংসদেও। তবে সার্বিয়ার সংসদের মতো রঙিন সংঘাত হয় না, হলেও বোঝার উপায় নেই, কারণ আমাদের বিধানসভার কার্যক্রমের সরাসরি সম্প্রচার হয় না। তবে সংসদে মাঝে মধ্যে হয়, বিধানসভাতেও মাঝে মধ্যে হয়। সেই সময় হয়তো সবাই সতর্ক থাকেন আর কি। তো সার্বিয়ার সংসদে যেটা হয়েছে সেটাকে অনেকে কিন্তু সেটিং বলে সন্দেহ করছে। এই তো আরেকটা চেনা শব্দ পেয়ে গেলেন। বুঝতে পারছেন তো কোথায় গিয়ে কিসের লিঙ্ক থাকে? দেখুন, এই সেটিং বলার কারণ কি? কারণ মারামারি যদি না হতো তাহলে রেল সুরক্ষা আর শিক্ষায় অনুদান দুটো নিয়েই রাজনীতিকদের আলোচনা করতে হতো। এবং শুধু আলোচনা নয়, একটা সমস্যার সমাধান বের করতে হতো। আপাতত টানাটানি চলছে, সুতরাং আপাতত মারামারি করাই শ্রেয়। মাঝখান থেকে কয়েক মাসের বিরতি পাওয়া গেল, কয়েক মাসের স্বস্তি। ছবিটা চেনা লাগলো কিনা? আরেকটা ছবি ব্রিটিশ পার্লামেন্টের। সেখানকে সেট আপটা একটু বদলেছে। হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। পার্লামেন্টের একাংশে রমজানে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, আর তাতে রক্ষণশীল ব্রিটিশরা বেজায় চটেছেন। কারণ ব্রিটেনের তো ওই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের, তাদের জন্যই আর কি ব্রিটেনটা, তারা তাদের রক্ষাকর্তা, ধারক বাহক। এবার ব্রিটেনের রাজা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের প্রধান, সেটা ব্রিটেনের ফলে একটা ঘরোয়া ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেনের ঝামেলা ব্রিটেন বুঝবে, আমাদের কি? কিন্তু সেই ইফতার পার্টিতে গিয়ে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার এমন সব কথা বলেছেন যে তার মেন্টাল সেট আপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মাত্র কয়েক মাস আগেও, এই সদ্য ভোট প্রচারের সময়, তিনি মুক্ত কণ্ঠেই ইসরায়েলের সমর্থন করেছিলেন, আর গাজা ভূখণ্ডে দমন পীড়নকে সমর্থন করেছিলেন। কিন্তু পার্লামেন্টের ইফতার পার্টির ভাষণে প্যালেস্টাইনের জন্য তার কণ্ঠে সহানুভূতি ঝরে পড়ছিল। কারণ সেখানে সেটা বললেই লোকজন খুশি হতেন, এটা নিশ্চয়ই তার মাথায় ছিল।
ঘর ছাড়াদের ঘরে ফেরানোর কথা বলেছিলেন। মানে বুঝতে পারছেন, একেবারে ডিগবাজি। আরেকটা চেনা শব্দ ভুলে গেলে চলবে না, এই ব্রিটিশরাই কিন্তু ভারতকে হিন্দু মুসলিমে ভেঙে দিয়ে গেছে। একে ব্রিটিশ, তার উপর রাজনীতি। তো স্টারমার পাল্টি খাবেন না তো কে খাবেন? কিন্তু এই পাল্টি দেখে দুটো জিনিস মনে হচ্ছে। এক, ভাল লাগছে, ব্রিটেনে যত এরকম গন্ডগোল লাগে তত ভালো লাগে। আমাদের এখানে যে যে বিষগুলো ঢুকিয়েছে, সেই বিষগুলো যখন আস্তে আস্তে তাদের দেশে গিয়ে ঢুকে পড়ে, তখন মনে হয় ওই পেড ব্যাক দেয়ার ওন কয়েন্স, যেমন কর্ম তেমনি ফল। সবই এই জীবনে ফল ভোগ করে যেতে হয়, জানেন তো। মানে এদের ক্ষেত্রে জীবনটা বড় সামগ্রিকভাবে, কিন্তু ফল তো ভোগ করতে হচ্ছে, এই পৃথিবীতেই ভোগ করতে হচ্ছে। যাই হোক, কিন্তু পাল্টিটা দেখে আবার এখানকার লোকজন তারা বেশ খুশি হতে পারেন। এ তো আমরাও করি, এর চলে আমাদের এখানে। তার মানে এটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমেনন। ব্রিটিশ রাজনীতিকরা করেন, আমরাও করছি। এই আন্তর্জাতিক একটা ব্যাপার আছে তাহলে আমাদের এই ডিগবাজিগুলোর মধ্যে, ভাবতে পারেন এখানকার রাজনীতিকরা। কিন্তু এই পাল্টি দেখে সব থেকে ঘাবড়ে গেছেন কে জানেন? ইউক্রেনের জেলেনস্কি। এই ব্রিটিশ প্রাইম মিনিস্টারই তো কয়েকদিন আগে তাকে জড়িয়ে ধরে সহযোগিতার বার্তা দিলেন। এবার তিনি যদি এরকম ডিগবাজি মাস্টার হন, তাহলে এই ইউক্রেন নীতিতেও আবার দুম করে ব্রিটেন ডিগবাজি খেয়ে যাবে না তো? ওটা তো রাজনীতির ধর্ম। কিন্তু জেলেনস্কি নিজেও তো রাজনীতিক, এইখানেই হচ্ছে মজা। তারও ডিগবাজি খেতে অসুবিধে কোথায়? তিনিও কাল রাতে ডিগবাজি খেয়ে ফেলেছেন। মনে আছে কয়েকদিন আগে জেলেনস্কি আর ট্রাম্প পাশাপাশি বসে প্রায় হাতাহাতি পর্যায়ে নিয়ে গেছিলেন ব্যাপারটা। সবাই তার মধ্যে বেশ একটা জোরদার একটা ট্র্যাজিক হিরোকে দেখছিলেন। জেলেনস্কি একদম মানে শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাম্পের সামনে বসে ট্রাম্পের সঙ্গেই সমান তালে লড়ে গেছেন। সবাইটা বেশ হিরোইক ব্যাপার। অনেকদিন পরে সে যুদ্ধ শুরু হওয়ার পর জেলেনস্কির মধ্যে আবার সেই হিরোইক ব্যাপারটা খুঁজে পাচ্ছিলেন। ট্র্যাজিক হিরো, কিন্তু হিরো তো বটে। সেই তিনি রাতারাতি পাল্টি খেয়ে ফেললেন, কাল রাত্রেই পাল্টি খেলেন, ডিগবাজি। বললেন ট্রাম্পই তার নেতা, ট্রাম্পের অধীনে শান্তির সমাধান খুঁজতে তার কোনো অসুবিধেই নেই। এবার বুঝতে পারছেন কালে কালে কত কি দেখতে হয়, বিশেষ করে তাতে যদি রাজনীতি থাকে। জেলেনস্কির এই কথা কানে যেতেই ট্রাম্পও কি ভেবেছেন যে সবাই যখন ডিগবাজি খাচ্ছে তারই বা খেতে দোষ কোথায়? তিনিও পার্লামেন্টে দাঁড়িয়ে, মার্কিন পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করে দিয়েছেন যে এপ্রিলের 2 তারিখ থেকেই ভারতের ওপর পাল্টা সুদ চাপানো হবে। হেমন্তে যে আলোচনাটা হওয়ার কথা ছিল, মানে হেমন্ত পর্যন্ত আলোচনার একটা সময়সীমা দেওয়া হয়েছিল, মনে আছে নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের বৈঠকের পর? সেই প্রতিশ্রুতিতে তার মানে একটা ডিরেক্ট ডিগবাজি খেয়ে ফেললেন। এতে তো ভারতকে কিছুটা হলেও চাপে পড়তে হবে, এবং সবথেকে বড় কথা নরেন্দ্র মোদিকে চাপে পড়তে হবে, কারণ তার সাথে কথা বলার পরই তো তিনি এই প্রতিশ্রুতিটা পেয়েছিলেন। কিন্তু এই ডিগবাজির খেলাটা যে বিশ্বজোড়া একটা থিওরি বা ফেনোমেনন হয়ে দাঁড়িয়েছে, সবাই যে রাজনীতিকরা ডিগবাজি খেতে পটু এবং ভালোবাসেন, এবং সত্যি কথা বলতে কি কে কখন ডিগবাজি খাবেন সেটা কেউ যেখানে গ্যারান্টি দিয়ে বলতে পারেন না, তখন কারুর কথা এরমভাবে বিশ্বাস করতে আছে নাকি? মাঝখান থেকে কি হলো, ওই ওখানকার সঙ্গে আমাদের মানে বিশ্বজোড়া ডিগবাজির সঙ্গে সেই ঘুরে ফিরে দেখুন আমাদের এখানকার মানুষজনকেও কীরকম জুড়ে যেতে হলো, ডিগবাজিতে সঙ্গী হতে হচ্ছে এখন। India charges us auto tariffs higher than 100%. This is happening by friend and foe. This system is not fair to the United States and never was. And so on April 2nd, I wanted to make it April 1st, but I didn't want to be accused of April Fool's Day. That's not, just one day cost us a lot of money. But we're going to do it in April. I'm a very superstitious person. April 2nd, reciprocal tariffs kick in. And whatever they tariff us, other countries, we will tariff them. That's reciprocal, back and forth. মার্কিন প্রেসিডেন্ট মার্জনা করবেন, কিন্তু গত কয়েক মাস ধরে তিনি যেভাবে ওই ভেরি আনফেয়ার কথাটা বলছেন না, বারবার বলছেন ভেরি আনফেয়ার, ভেরি আনফেয়ার। শুনতে শুনতে ওই গব্বর সিংয়ের বহুত না ইনসাফি হ্যায় ওই কথাটা মনে পড়ে গেল, জানেন তো।
সেই থেকে মনে পড়ে গেল রাহুল গান্ধীর কথাটাও। তিনি 2019-এর আগে এই জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলেছিলেন, পুরনো সেই দিনের কথা। রাহুল গান্ধীর মনে আছে তো? রাহুল গান্ধীকে তার একটা টিম আছে, মনে টনে করিয়ে দেয়। দিচ্ছে কি মনে করিয়ে? ট্রাম্পের এই যে 2 এপ্রিলের ডেডলাইন, সেটা নিয়ে মোদিকে তো তার চেপে ধরার কথা। তার মনে না থাকলেও বাকিরা তাকে মনে করিয়ে দেবে কি? তাকে তো দেখে মনে হচ্ছে, অন্তত সারাটা দিন দেখে মনে হচ্ছে বেমালুম ভুলে মেরে দিয়েছেন। তাহলে তিনিও কি কোথাও গিয়ে ওই ট্রাম্পের মতোই কুসংস্কারাচ্ছন্ন? দেখলেন তো, ট্রাম্প বললেন 1 এপ্রিল থেকে তিনি এই শুল্ক চাপাতে পারতেন, চাপাননি কেন? 2টো কারণ। এক, অনেকেই বিশ্বাস করেন 1 এপ্রিলে যা হয় সেটা ঠিকঠাক হয় না। আর 2, সবাই ভাববে, কেউ ভাবতে পারে মজাও করছে আর কি। এবং তিনি অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন লোক তো, সুতরাং তিনি ওই 1 এপ্রিলটা ছেড়ে 2রা এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর ট্যাক্স বসাচ্ছেন। একদিনে অনেক টাকার ক্ষতি, তাও কুসংস্কার বলে কথা। এরকম কুসংস্কার রাহুল গান্ধীরও আছে নাকি? যে না, সদ্য যা হবে সেগুলোর প্রতিবাদ করা যাবে না, আগে সময় নিয়ে পাঁজি পুঁথি দেখে তারপর পথে নামতে হবে। আর মুশকিল হচ্ছে তিনি যে কবে পথে নামবেন আর কবে নামবেন না, এটা হচ্ছে এই প্রজন্মের সবথেকে বড় ধাঁধা। হ্যাঁ, কংগ্রেসের এই প্রজন্মে কেউ বুঝেই উঠতে পারেন না কখন এই বিষয়টা হবে। দেখুন, ট্রাম্পের সঙ্গে মোদির হোয়াইট হাউসে বৈঠক হলো, তারপর বলা হলো শুল্কের ব্যাপারটা নিয়ে আলোচনা হবে, হেমন্তকালের আগে সিদ্ধান্ত হবে না। ট্রাম্প তো ঘোর গ্রীষ্মেই ট্যাক্স বসিয়ে দিলেন। হেমন্ত কোথায়? অনেক দূরে। এদেশে কি এপ্রিলেই হেমন্ত নাকি? এবার এইগুলো তো সব জিজ্ঞাসা করার বস্তু, কিন্তু এই নিয়ে নরেন্দ্র মোদীর জবাবদিহিটা চাইবে কে? এটাই তো সব থেকে বড় একটা প্রশ্ন বা ধাঁধা। এবং সত্যি কথা বলতে কি, যাদের নর্মাল করছে রাজনীতির হিসেব অনুযায়ী এই জবাবদিহিটা চাওয়ার কথা, তারা যদি না চান তাহলে সেটাও তাদের ডিগবাজি বলে ধরা হবে না তো, নাকি সেটিং বলে ধরা হবে? দুটোই তো আন্তর্জাতিক ফেনোমেনন, আপনাদের মনে আছে, দেখলেন একটু আগে। দেখুন, নরেন্দ্র মোদী তো সুফি সঙ্গীত উৎসব, সোমনাথ মন্দিরে পুজো, গির লায়ন সাফারি, বনতারা প্রাণী রক্ষা কেন্দ্র সব ঘুরে বেড়াচ্ছেন। তাকে বিন্দুমাত্র দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে না। তার নিজস্ব একটা প্ল্যান নিশ্চয়ই রয়েছে। তিনি এই ট্রাম্পকে নিশ্চয়ই মনে ট্রাম্পকে তিনি হারে জানেন। এই এতদিন ধরে হাউডি মোডি করে এসছেন। ট্রাম্প তো তিনি জানেন না ট্রাম্প কী করতে পারেন, এত ঘনিষ্ঠ বন্ধু। ফলে তিনি যে একদম পুরোপুরি মাথা পর্যন্ত ট্রাম্প প্রেমে ডুবেছিলেন এবং ট্রাম্প যা বলেছেন সেগুলোকে সব নির্জলা সত্যি বলে মেনে নিয়েছেন, এরকম ভাবার কোনো কারণ নেই। তার প্ল্যান বি ডেফিনেট আছে। এবার সেটা তিনি প্রকাশ করার আগে এটা তো একটা কূটনৈতিক সিদ্ধান্ত না। ট্রাম্প রাজনীতিক মানে ব্যবসাদার কাম রাজনীতিক, কিন্তু নরেন্দ্র মোদী তো পুরোদস্তুর রাজনীতিক। তাকে দেশের স্বার্থটা অনেক বেশি ভাবতে হয়। ট্রাম্পের মতো ব্যক্তিগত এজেন্ডা সেগুলোকে ফুলফিল করার জন্য তাকে ঝাঁপাতে চলে না, অনেক কিছু ভাবনা চিন্তা করে করতে হয়। ফলে একটু সময় তো লাগবেই। আর এই সময়টাই তো সোনার সময় বিরোধীদের জন্য। রাহুল গান্ধী কি সেই সোনার সময়টা হেলায় পার করে দিচ্ছেন? আবার এলেই তো ওই বাকি প্রশ্নগুলো এসে যাবে, এটা আসলে কি? দেখুন, বিজেপি তারা যে সময় দুশ্চিন্তায় পড়ার কথা ছিল, সেই সময় নরেন্দ্র মোদী তিনি ফুরফুরে মেজাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আর বিজেপি উল্টে বিরোধীদের দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। মহারাষ্ট্রের সমাজবাদী পার্টি নেতা আবু আজমি, তার মন্তব্যকে কেন্দ্র করে এমন বিক্ষোভ শুরু করেছে বিজেপি যে বিরোধীরা পর্যন্ত হকচকিয়ে গেছে। আবু আজমি একটা রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে গিয়ে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সম্পর্কে ইতিবাচক একটা কথা বলেছিলেন। ব্যাস, গৈরিক শিবির হই করে ঝাঁপিয়ে পড়েছে। হিন্দু নিধনকারী, মন্দির ধ্বংসকারী, মৌলবাদী ঔরঙ্গজেব, তার প্রশংসা করছে সপা নেতা। এটাই বিরোধীদের চরিত্র। প্রচার শুরু হয়ে গেছে। প্রচার শুরু হয়ে গেছে না, হাই ডেসিবেলে প্রচার চলছে। মহারাষ্ট্র তো বটেই, উত্তরপ্রদেশ বিধানসভাতেও এই বিতর্কটা পৌঁছে গেছে। যোগী আদিত্যনাথ অখিলেশ যাদবকে আক্রমণ করার এমন সুযোগ তো ছাড়তে রাজি নন। कि राजा लोग सत्ता और संपत्ति के लिए संघर्ष करते थे
उनका वो धर्म के नाम पे उनका कोई काम नहीं था कि धर्म हिंदू करो मुस्लिम करो। जिसने 52 साल तक हुकूमत किया हो, तो अगर जबरदस्ती हिंदुओं को मुसलमान बनाना चाहता हो तो भारतवर्ष में कितने हिंदू मुसलमान बन जाते। कि औरंगजेब रहमतुल्लाह अलैह जो हैं, उन्होंने मंदिर तोड़ी तो मस्जिद भी तोड़ी है उन्होंने। इतिहास के सबसे क्रूर और अत्याचारी शासकों में से एक औरंगजेब का महिमा मंडल संपूर्ण भारतीय समाज के लिए बहुत अपमान की बात है। और ये कांग्रेस पार्टी और इंडी गठबंधन की पुरानी फितरत है। इससे पूर्व भी इनके राज्यसभा सांसद इमरान प्रतापगढ़ी औरंगजेब की कब्र पे जाकर फातिया पढ़ चुके। और ये सच है कि उनके राज में भारतवर्ष सोने की चिड़िया था। भारतवर्ष 24% यहाँ का वो था। भारतवर्ष की सीमा अफगानिस्तान और बर्मा तक थी। तो ये कौन मिटा सकता है, हिस्ट्री से कौन मिटा सकता है? अगर आप इन सब बातों को लाएंगे तो हम करेंगे। जो औरंगजेब ने छत्रपति संभाजी महाराज को 40 दिन इनका हलाल किया है, अत्याचार किया है, उनके नाखून निकाले, आंख निकाले, चमड़ी उधेड़ दी, जीभ जबान काट दी, ऐसे औरंगजेब को अच्छा कहना ये तो महापाप है। कि ये अपने इरेडिकेशन ऑफ सनातन धर्म अर्थात हिंदू धर्म के समूल नाश के अभियान में किसी भी सीमा और किसी भी निम्नता तक जाने को तैयार है। हाँ, जिनका आचरण औरंगजेब जैसा है वे लोग औरंगजेब पर गौरव की अनुभूति करें, लेकिन भारत को कम से कम इस पर न करें। और समाजवादी पार्टी को इसका जवाब देना चाहिए। धर्मान क्रूर शासक, उसको समाजवादी पार्टी आदर्श मानती है। इन हिस्टोरियन की लिखी हुई किताब, इनके स्टेटमेंट के ऊपर मैंने जो औरंगजेब की तारीफ किया, मैंने कभी अपने किसी महापुरुष या संभाजी महाराज हो, छत्रपति शिवाजी महाराज हो, उनके बारे में कोई एक लफ्ज गलत नहीं बोला है। लेकिन अगर इन चीजों से किसी को वो लगता है कि इसको तोड़ मरोड़ के पेश करके किसी को लगता है कि मैंने गलत बोला है, तो भाई मैं अपने पूरे स्टेटमेंट को वापस लेता हूँ। घोषणा करो ना, उस कमबख्त को निकालो पार्टी से और उसको एक बार यूपी भेज दीजिए, बाकी उपचार हम अपने आप करवा लेंगे। আমাদের ছোটবেলায় না যখন ওই ক্রিকেট খেলাটা দেখতাম, তখন একটা সময়ের পর শুরু হয়েছিল যে ভারতে খালি ওই খোঁড়া পিচ বানানো হবে, মানে যেখানে বল প্রবল স্পিন করবে, আর বিদেশে হেরে এসে এদেশে ওই স্পিনের চক্করে পরপর বিরোধীদের আউট করে দিয়ে ভারত জিতে যাবে, এটা আমরা দেখতাম। আর তখন কি হতো বলুন তো, মানে স্পিনে বল করবে তো ব্যাটে লেগে বল যদি একটু ওঠে, ওই জন্য একদম ফরওয়ার্ড শট লেগে একজনকে দাঁড় করিয়ে রাখা হতো, হেলমেট পরে দাঁড়িয়ে থাকতো আর কি। ব্যাটের ওপর বলটা কোনো রকম লাগলেই ঝাঁপিয়ে পড়ে পারলে সেই বলটাকে তালুবন্দি করে ফেলা আর কি। এই যেভাবে যোগী আদিত্যনাথ একটা হাফ হার্টেড একটা বল আর কি, সেই অর্থে জাস্ট একটু খোঁচা লেগেছিল, বিরাট কিছু ইস্যু কি কীভাবে ঝাঁপিয়ে পড়লেন দেখুন তার বিরোধিতা করতে, সেটাকে ইস্যু বানিয়ে দিলেন। এবং সেটা ইনফ্যাক্ট গোটা বিজেপি যত নেতা আছেন তারা সবাই মিলে সর্বভারতীয় একটা ইস্যু বানিয়ে দিলেন। এই ঔরঙ্গজেব তিনি কি ছিলেন, তিনি ভালো ছিলেন কি খারাপ ছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে কি এসে যায় বলুন তো? তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো আমাদের এখানকার পণ্যে মার্কিন করটা বসছে কি বসছে না। এমনিতেই তো শেয়ার বাজারে দেখছেন প্রত্যেক দিন ধস, এবং সাম্প্রতিককালে ভারতের গ্রোথ বা বাণিজ্যিক বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে খুব একটা ভালো সবাই যে মনে করছেন এই বছরটাকে, তেমনও নয়। তার মধ্যে এই রকম একটা ঘোষণা, এটা তো অনেক বেশি ভারতীয়দের জন্য গুরুত্বপূর্ণ। সেটাকে কেন্দ্র করে কেউ ঝাঁপাতে পারেননি এখনও, কিন্তু ঔরঙ্গজেব ভালো কি খারাপ সেই নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছেন। ওই হার্ট অ্যাটাক হলে না একটা গোল্ডেন পিরিয়ড থাকে, তার মধ্যে ব্যবস্থা নিলে নাকি বাঁচার সম্ভাবনাটা থাকে। ওই গোল্ডেন পিরিয়ডটা কেটে গেলেই তারপর আর খুব কিছু করার থাকে না। এক্ষেত্রেও সেরকম রাজনীতিতেও। কিন্তু কে গোল্ডেন পিরিয়ডটা বুঝতে না পেরে মিস করছেন, মানে ক্যাচ মিস করছেন, কে ইচ্ছে করে ক্যাচ ছাড়ছেন, আর কার ক্যাচ ধরার ক্ষমতাই নেই, এটাও কিন্তু রাজনীতিতে খুব ইন্টারেস্টিং একটা আলোচনা। সে যাই হোক, মন্দির ধ্বংস করা, জিজিয়া কর বসানো, ভাইদের হত্যা করা, বাবাকে বন্দি করা, ঔরঙ্গজেবের বিরুদ্ধে যাবতীয় যা অভিযোগ সেগুলো তো সবই ইতিহাসে লেখা আছে। মির্জাফরের মতোই ভারতে কোনো বাচ্চার নাম ঔরঙ্গজেব রাখা হয় না, কিন্তু লোকটা তো মারা গেছেন 1707 সালের 3রা মার্চ। তাহলে এতদিন পর টানা হেঁচড়া কেন? কারণ একটা হিন্দি ছবি নাম ছাওয়া, শিবাজির ছেলে সম্ভাজিকে ঔরঙ্গজেব 40 দিন আটকে রেখে নির্মম অত্যাচার করে হত্যা করেছিলেন।
ইতিহাসবিদদের একাংশের লেখা সেই উল্লেখটা পাওয়া যায়, জানেন তো। ছাওয়া ছবিতে সেটাকেই ভয়ঙ্করভাবে দেখানো হয়েছে, সেই অত্যাচারকে। স্বাভাবিকভাবেই মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে একটা খারাপ লাগা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে আবু আজমি বলতে গেছিলেন যে ঔরঙ্গজেবকে যতটা খারাপ বলা হয়েছে ততটা খারাপ তিনি নন। ব্যাস, ফাঁদে পা দিয়ে ফেলেছেন। ব্যাটে বল লেগে জাস্ট একটু উঠেছে, ঝাঁপিয়ে পড়ে সে ক্যাচ লুকে ফেলেছে বিজেপি। রাস্তায় বিক্ষোভ, থানায় এফআইআর, বিধানসভা থেকে সাসপেনশন, কিচ্ছু বাদ নেই। দেখুন, ছবিটা তো হালে মুক্তি পেয়েছে। সম্ভাজিকে নিয়ে রাজনৈতিক ন্যারেটিভ বিজেপি লোকসভা ভোটের আগের থেকেই কিন্তু তৈরি করে চলেছে। ঔরঙ্গাবাদ জেলা যেখানে সম্ভাজিকে হত্যা করা হয়েছিল তার নামটা বদলে সম্ভাজিনগর করা হয়েছে। লোকসভা নির্বাচনে বিজেপির ন্যারেটিভটা কিন্তু মানুষের মনে খুব একটা দাগ ফাঁক ফেলেনি, সেটা পরিষ্কার বোঝা গেছে। কিন্তু বিধানসভা নির্বাচনে কেটে গেছে। এবার সেটা ওই জায়গাটায় সেটা যে বিরাট কাজ করেছে, ওর জন্যেই বিধানসভা নির্বাচনে সেটা ইধার উধার করে দিয়েছে ফল, এরম তো নাও হতে পারে। তাছাড়াও তো আরও অনেক কিছু ছিল, আরএসএসের ভূমিকা ছিল। কিন্তু ওই বিজেপি দেখবেন একবার একটা স্ট্র্যাটেজি ধরলে সেটাকে চট করে ছাড়ে না, সেটাকে বারবার, একবার ভুল হলেও, একবার সেটা ব্যর্থ হলেও পরের বার সেটাকে ট্রাই করে। এবার তাই সম্ভাজিকেও তারা ছাড়তে রাজি নয়। আবু আজমিকে ভগীরথ করে সম্ভাজির ন্যারেটিভ এবার উত্তরপ্রদেশে আমদানি করবেন যোগী আদিত্যনাথ। 2027 সালের নির্বাচনে ওটা তার কাজে লাগবে। রাজনৈতিক বক্তব্য তৈরি করা আর সেটাকে ব্যবহার করা, তাহলে বুঝতে পারলেন তো, সেটা একটা শিল্প। এবং এগুলো হচ্ছে সফট ক্যাম্পেন। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট, এই ক্রিকেট খেলাটার পেছনে কত খেলা চলছে ভাবতে পারবেন? জানি আপনারা ভাবতে পারেন যে সঙ্গে সঙ্গে বলবেন হ্যাঁ জানি তো, বিভিন্ন জায়গায় বেটিং ফেটিং হয়। আরে সেটা বাদ দিয়েও রাজনীতির খেলা যে চলছে এটার সঙ্গে আপনারা কি সেটা খেয়াল করেননি? এবার একটু সোশ্যাল মিডিয়াগুলো খুলে দেখুন, বুঝতে পারবেন। কাল ভারত জিততেই কেন্দ্রীয় মন্ত্রীরা সোশ্যাল মিডিয়ায় জয়ের মুহূর্তের ভিডিওটা আপলোড করে দিয়েছে। বলতেই পারেন ভারত জিতেছে, করবেন না তো কি করবেন? অন্যায় কি না? অন্যায় কিচ্ছু নেই। কিন্তু যখন সবাই মিলে একটা কনসার্টেডভাবে, একটা ছন্দবদ্ধভাবে, মনে হয় একটা সিরিজের মতো করে সবাই মিলে পোস্ট করছেন এবং একই দিকে পুরো ব্যাপারটা নিয়ে যেতে চাইছেন, জাতীয়তাবোধ, তখন মনে হয় না যে এর পেছনে একটা নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে? পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক যুদ্ধে জয় হয়েছে, এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা তার ফলে পাকিস্তানের বাইরে চলে এসছে। তারপর এইটাকে মানে আরও তো কন্টিনিউ করতে হবে। এর পাকিস্তানের বিরুদ্ধে যা কিছু করা ওই সার্জিক্যাল স্ট্রাইকের মতোই, প্রত্যেকটা সাফল্যই তো প্রচার করার বস্তু। তাই জন্য যখন এই ভারতের এই পরবর্তী সাফল্যগুলোকে বড় করে প্রচার করা যাবে, তখন টেনে নিয়ে আসা যাবে আবার এই পুরনো সাফল্যগুলোকে। তাই সোচ্চারে প্রচার শুরু করেছেন বিজেপি মুখপাত্ররা। দেখুন, কংগ্রেস মুখপাত্র আগের দিনই ওই ক্যাপ্টেন রোহিত শর্মার শরীর স্বাস্থ্য নিয়ে একটা কুমন্তব্য করে তো পুরো ব্যাপারটাকে ঘেঁটে দিয়েছিলেন কংগ্রেসের জন্য। এবং তার ফলে সত্যি কথা বলতে কি, পুরো দেশের ক্রিকেটটারই একটা অদ্ভুত একটা রাজনীতিকরণ হয়ে গেছে। দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, মনে হচ্ছে না কিরকম টিম ইন্ডিয়া হয়ে গেছে বিজেপি? শাবা মোহাম্মদের ওই উল্টো বক্তব্যের সুবাদে কংগ্রেস তথা গোটা বিরোধী শিবির হয়ে গেছে ভারত বিরোধী। কি বুঝলেন? ক্রিকেট যেমন খেলা, রাজনীতিও তেমন একটা খেলা। আর রাজনীতিকে প্রথম খেলা ঘোষণা করা হয়েছে যে রাজ্যে, সেই পশ্চিমবঙ্গ, মানে আমাদের রাজ্যে খেলাটা কেমন চলছে? দেশ দেখলেন, বিদেশ দেখলেন, রাজ্য দেখবেন না? রাজ্যর কথা বলতে গেলে তো অনেক কিছু বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন চারটিখানি কথা না, এবং যে কথাগুলো না বললেই না। লালু প্রসাদ যাদবকে নিয়ে একটা কৌতুক রয়েছে। তিনি নাকি বিহারে প্রচার করেছিলেন যে পশ্চিমবঙ্গে যাদবদের জন্য একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে বামেরা, তার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। জোকস অ্যাপার্ট, কিন্তু লালু প্রসাদ মানেই তো মজা। কিন্তু দেখুন, রাজনীতি তো অনেকটা এগিয়ে এসছে।
এখন কিন্তু রাজনীতি যেটা সেটাকে অন্য কিছু বলে দাবি করার ক্ষেত্রে অনেক বেশি দরদ। এই যেরকম তৃণমূল, তারা দাবি করে যাদবপুর নাকি অতিবাম দুষ্কৃতীদের আখড়া। গৈরিক শিবির দাবি করে যাদবপুরে দেশ বিরোধী শক্তিগুলো সক্রিয়, এটা তাদের আখড়া, টুকরে টুকরে গ্যাংয়ের আখড়া। আজ হাইকোর্ট রাজ্যকে প্রশ্ন করলো। সবাই সব কিছু জেনে ফেলছেন তো, সেই জন্য হাইকোর্টের হয়তো মনে হচ্ছে রাজ্য কতটা জানে। গোয়েন্দা বিভাগটার কি হয়েছে বলুন তো? শিক্ষামন্ত্রীকে কেন যাদবপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো? গোলমালের রিপোর্টটা গোয়েন্দা রিপোর্টে ছিল না কেন? এটাই তো বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার পর্যবেক্ষণে বলেছেন। আর বলেছেন এভাবে কোনো সভ্য সমাজ চলতে পারে না, রাজ্যকে অভিভাবকের মতো আচরণ করতে হবে। আর রাজ্যের আর কোনো জায়গায় যেন ওই যাদবপুরের ঘটনার পুনরাবৃত্তি দেখা না যায়, সেটাও তিনি বলেছেন। এবং সেটা বলতে গিয়ে ওই বললাম, আজকের দিনে রাজ্য, দেশ এবং বিদেশ সবটা জানা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব কিছুই বিভিন্ন রেফারেন্স ফ্রেমে দেখা হয় তো। বিচারপতিও দেখেছেন, স্পষ্ট বলেছেন প্রতিবেশী দেশ বা বাংলাদেশের পরিস্থিতি যাদবপুরে হোক, সেটা হাইকোর্ট চায় না। তাতেই তো নজরটা একেবারে সীমান্তের ওপরে গিয়ে পড়েছে, তাই না? 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে কি হচ্ছে বলুন তো? প্রথমে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে হিন্দু শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। তারপর যে সমস্ত ছাত্রনেতা ইউনুসের উপদেষ্টা মণ্ডলিত আছেন তাদের আর তাদের সাঙ্গপাঙ্গদের পরীক্ষার বাড়তি সুযোগ দেওয়া হয়েছে। অনেকে তো নাকি পরীক্ষা না দিয়েই পরীক্ষায় পাশ করে যাচ্ছেন। এবার বাংলাদেশে যা চলছে সেই হাওয়া কি কোথাও গিয়ে হাইকোর্ট হয়তো আশঙ্কা করছে যাদবপুরে ঢুকে পড়তে পারে, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে কি জানেন তো, সেই হাওয়া যাদবপুরে ঢুকুক না ঢুকুক ওই সুখদেবপুর সীমান্ত দিয়ে মালদায় ঢুকে পড়েছে। মালদার বৈষ্ণবনগরের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ধুন্ধুমার হয়েছে। নিয়ম মেনে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছিল। আর সেই সময় মাস্টার মশাইদের বেধড়ক মারধর করা হয়েছে। কারা মেরেছে? পরীক্ষার্থীরা। ভাবা যায়, পরীক্ষার্থীদের মারে 6 জন শিক্ষক আহত হয়েছেন। এত রাগের কারণ কি? মানে মেরে শিক্ষকের গায়ে হাত তোলা, তাও আবার মেরে আহত করে দেওয়া, বিরাট রাগ। তার মানে রাগের কারণ তো আছেই, বিরাট কারণ। পরীক্ষায় টুকলি করতে তারা দিচ্ছিলেন না, আর টুকলি আটকাতে এই কড়াকড়ি মানে তো বিরাট অন্যায়। আর সেই কড়াকড়ির জন্যই এই মারামারি। মারামারি তো নয় শুধু মার, ছাত্ররা মেরেছে না, শিক্ষকরা মার খেয়েছেন। কথায় বলে না, ছোটরা বড়দের দেখে শেখে। 18 বছর বয়স যাদের, তাদের বয়সটা যতই দুঃসহ হোক, মাস্টারমশাইদের গায়ে হাত তোলার শিক্ষাটা তারা কোথা থেকে পেল? এই স্পর্ধা তো সহজে আসার নয়। দেখুন, কোথাও গিয়ে যারা মনে হচ্ছে এই ছাত্র সমাজ তারা বড্ড একরোখা, একগুয়ে হয়ে গেছে এবং এক দৃষ্টে একটা জিনিসই দেখছে, ওই রাজনৈতিক নেতাদের। যার ফলে তারা নিজেদের ইচ্ছে মতো যা চেনা জানা, যা যা জিনিস, যা ছোটোবেলার থেকে শিখে এসেছি, সেই শিক্ষা দীক্ষাকে জলাঞ্জলি দিয়ে কীভাবে নিজেদের ভবিষ্যৎটা এবং রাজ্যের ভবিষ্যৎটা জলাঞ্জলি দেবে, তার জন্য উঠে পড়ে লেগেছে। দেখে ঠেকে কি মনে হচ্ছে জানেন? এর থেকে মানে বলে না, এর থেকে বনে থাকা ভালো। বনে থাকা সত্যি ভালো। বনের কিছু লোকজনের কথা আপনাদের একটু দেখাই এবার। হ্যাঁ, তারপর আবার বলবো এই রাজ্যে থাকা কেন ভালো। লোকে বলে মারিত গন্ডার, লুটিত ভাণ্ডার। কিন্তু গন্ডার থাকলে তবে তো ভাণ্ডার লুটবেন। ঘর হতে শুধু 2 পা ফেলে গন্ডার দেখা যায় উত্তরবঙ্গের জঙ্গলে, জলদাপাড়া আর গরুমারায়। কিন্তু সেই 2 ঠিকানাতেই গন্ডার যে অস্তিত্ব সংকটে ভুগছে তা জানা গিয়েছিল বছর 3 আগে। আগে নাকি জলদাপাড়ার গরুমারার মধ্যে যাতায়াত ছিল বন্যপ্রাণীদের, কিন্তু ঘর বসতি তৈরি হওয়ায় জঙ্গল থেকে জঙ্গলে যোগাযোগ কমেছে। ফলে গন্ডারদের প্রজনন নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই আটকে গেছে। আর তাই জিনগত বৈচিত্র্য কমছে বলে আশঙ্কা করেছিলেন পরিবেশবিদরা। বাংলার গন্ডার কি তাহলে সংকটে? উত্তর মিলবে উত্তরবঙ্গে।
3 বছর পর গরুমারার জঙ্গলে গন্ডার শুমারি শুরু হয়েছে। পুনে দেখা হবে গন্ডারের সংখ্যা। গন্ডার বাড়লেও তাদের মধ্যে কোনো জিনগত সমস্যা কি প্রকট হলো, দেখা হবে সেটাও। চলতি কা নাম গাড়ির সেই গানটা মনে পড়ছে তো, গ্যারাজে কিশোর কুমার গাইছেন, যাতে থে জাপান পৌঁছ গয়ে চীন সমঝ গয়ে না। যাওয়ার কথা ছিল কোথায় আর এসে পৌঁছেছি কোথায়, এসবই ভাবছেন তো? চিন্তা করবেন না, যেখানে যাওয়ার সেখানেই যাচ্ছি। শুধু মাঝখানে আপনাদের একটু রিলিফ দিলাম, একটা কন্ডাক্টেড ট্যুর করিয়ে দিলাম। আপনারা কি জানেন, কলকাতার থেকে আমরা যারাই ওই জলদাপাড়া বা গরুমারায় যাই, তাদের দিকে ওই গন্ডাররা এক দৃষ্টে তাকিয়ে থাকে। কেন জানেন? গন্ডাররা নাকি সেই নেতাকে খোঁজে যিনি ওদের চামড়াগুলো খুলে নিয়ে চলে এসেছিলেন। এটা নিছকই রসিকতা, কিন্তু রসিকতার অর্থটা তো গভীর। গভীর চামড়া ভেদ করে সহসা কোনো অনুভূতি যেরকম ওই গন্ডারদের ছোঁয় না, তেমনই নেতারাও নাকি সহজে কোনো কিছু অনুভব করেন না। মজা পাচ্ছেন তো? বিশ্বাস করুন, এই রসিকতাটা যারা করেন তাদের সঙ্গে আমি একমত নই। আমি কড়া ভাষায় এর নিন্দা করি, কারণ সত্যিই যদি ওই গন্ডারের মতো নেতাদের ফিলিংস অত কম হতো, তাহলে কাউন্টিং নিয়ে নেতারা এত স্পর্শকাতর হতেন না। কাউন্টিং মানে তো গণনা। নেতাদের জীবনে গণনা তো এক নয়, একাধিক। ভোট গণনার থেকে শুরু করে লোক গণনা মানে আদমশুমারি, সেখান থেকে নোট গণনা। গণনা কি কম নাকি? এবং সব থেকে বড় কথা, এই প্রত্যেকটা গণনা একটার সঙ্গে আরেকটা ইন্টার রিলেটেড, মানে পারস্পরিক সম্পর্কযুক্ত। অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে। এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভিন রাজ্যের লোককে এ রাজ্যে ঢুকিয়ে এ রাজ্যের জনবিন্যাসটা পুরো গুলিয়ে দিতে চায় বিজেপি। দুটো এজেন্সিকে ব্যবহার করে নাকি ভোটে জিততে চাইছে বিজেপি। জয় পরাজয় সেটা তো 2026-এ নির্ধারিত হবে, এখনো 1 বছর বাকি আছে। তার এত আগে এরকম ইস্যু তৈরি করার পেছনে তৃণমূলের উদ্দেশ্যটা কি আছে? তো বটেই। প্রথমত, অন্য রাজ্য থেকে ভোটার এনে বিজেপি ভোটের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে যাচ্ছে, এই অভিযোগটা প্রথম তুলেছিল কংগ্রেস। হরিয়ানা আর মহারাষ্ট্রে বিজেপি জিতে যাওয়ায় রাহুল গান্ধী এই 2 রাজ্যের ভোটার তালিকায় গণ্ডগোলের অভিযোগটা তুলেছিলেন। সেই ইস্যুটাকেই আসলে হাইজ্যাক করে নিল তৃণমূল কংগ্রেস। তাতে দুটো জিনিস হলো, এক, জাতীয় স্তরে কংগ্রেসের হাতে তাও যে একটা ইস্যু এসেছিল, এবং যে ইস্যুটাকে ধরে আবার রাহুল গান্ধী একটা নিজের বড়সড় জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করলেও করতে পারতেন, সেটাকে হাইজ্যাক করে নেওয়া হলো। আবার তার বদলে যাকে তৃণমূল প্রজেক্ট করে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই ইস্যুটা নিয়ে অনেক বেশি লাফিয়ে পড়লেন এবং অনেক বেশি লড়ে গেলেন। আর দ্বিতীয়ত, জাতীয় স্তরের ইস্যুকে আঞ্চলিকভাবে পেশ করার পেছনে আরও একটা কারণ, বাংলার ভোটারদের কাছে তারা সরাসরি বার্তা দিচ্ছে। তৃণমূল নেতারা বলছেন, আপনাদের ভোটাধিকার বিজেপি কেড়ে নিতে পারে, কারণ কারোর বদলেই তো এরা কেউ ভোট দেবেন, তাই না? তাহলে সেইটা যদি এ রাজ্যের মানুষ হয়, কারণ ভিন রাজ্য থেকে কেউ এসে ভোট দিলে তো এ রাজ্যের মানুষই ভোট খোয়াবে। আবার সেই জাত্যাভিমানটা, মানে স্বরাজ্যাভিমানটাকেই অনেক বেশি চাগিয়ে তুললেন তৃণমূল নেত্রী। এবার একটু খেয়াল করে দেখুন, 2021-এর বিধানসভা ভোটটা তৃণমূল লড়েছিল এনপিআরের বিরোধিতা করে, আর 2024-এর লোকসভা ভোটটা তৃণমূল লড়েছিল নাগরিকত্ব আইনের বিরোধিতা করে। এবার এনপিআর মানে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, সোজা কথায় আদমশুমারি, জনগণনা। আর নাগরিকত্ব আইন মানে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। গত বিধানসভা আর লোকসভা ভোটের প্রচারে তৃণমূল কি বলেছে বিজেপি এনপিআর আর সিএএর নামে বৈধ নাগরিকদের বাদ দিতে চায়।
ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিতে চায়। এই প্রচারের মোকাবিলা বাংলায় কিন্তু বিজেপি করতে পারেনি এবং তৃণমূল সাফল্য পেয়েছে। তাই সেই সাফল্যের চেনা রসায়নটা, চেনা ফর্মুলাটাকেই একটা নতুন মোড়কে নিয়ে এসছে 26-এর বিধানসভা ভোটে। বক্তব্য কিন্তু একই, বাংলার ভোটারদের ভোটাধিকার থাকবে কি থাকবে না, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা এটাই ছুড়ে দিয়েছে তৃণমূল। আলিপুরদুয়ার বা কোচবিহার, মাথাভাঙা, ফালাকাটা এরকম জায়গায় এমন সব ভোটারের খোঁজ পাওয়া গেছে যাদের সঙ্গে গুজরাট বা বিহারের ভোটারদের এপিক নম্বর মিলে যাচ্ছে, যাদের সঙ্গে ভিন রাজ্যের এপিক নম্বর 1। আর এই জায়গার থেকেই এই জিনিসটাকে হাতিয়ার করেই তৃণমূল তাদের বক্তব্যটা বলা ভালো, তাদের এই অমোঘ প্রশ্নটা, আপনার ভোটাধিকার থাকবে কি থাকবে না, বিজেপি আপনাদের ভোটাধিকার কাটতে চাইছে, আপনারা মানবেন কি মানবেন না, এই প্রশ্নটা সোজা ভোটারদের মনের মধ্যে গেঁথে দিতে চাইছে। আমার নামে আরেকটা ভোটার কার্ড বেরিয়েছে গুজরাটে, কি মনে করছেন? উদ্বেগজনক তো অবশ্যই, কারণ এটাতে কি সমস্যা হবে আমি তো বুঝতে পারছি না এই মুহূর্তে, পরবর্তীতে কি সমস্যা হবে। বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক এবং আমরা চাইছি এটা মানে ক্যান্সেল হওয়া দরকার, কারণ একই লোক দুবার দু জায়গায় তো আর ভোট দিতে পারে না, তার তো ভোট কেন্দ্র একটা স্পেসিফিক আছে। কি বুঝলেন? মনে হচ্ছে না ভোটাররা আতঙ্কিত? সেটাই তো স্বাভাবিক। ভোটারদের জীবনে ভোট ছাড়া আর আছেইটা কি বলুন তো? আপনার আমার জীবনে ওই একমাত্র ওই ভোটের দিনটাতেই তো, বা তার 2-4 দিন আগে, ওই একটা মাত্র ওই সময়টাতেই তো আমাদের বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন নেতারা, আমরাও নিজেদের বেশ গুরুত্বপূর্ণ ভাবি। তারপর তো বাকি ওই ছাপোষা জীবন। ভোটের অধিকার চলে যাওয়া তার মানে তো ভোটার সর্বহারা হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো? বিজেপি বাংলার মানুষকে সর্বহারা করে দিতে চাইছে। তৃণমূলের এই প্রচার কি তার মানে প্রাথমিকভাবে সফল হচ্ছে? দেখুন, তৃণমূল নেতারা কি ভাবছেন জানি না, তবে এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটাও ঠিক না, কারণ এখনও 2021, 2024 এইগুলোর ভুল থেকে বিজেপি শিক্ষা নিয়ে তাদের স্টান্স বদল করতেই পারে। 1 বছর সময় আছে তো, তাই এত দ্রুত গোটা বিষয়টাকে ধরে নেওয়াটা ঠিক হবে না বোধহয়। এবং সত্যি কথা বলতে কি, বিজেপি খানিকটা শিক্ষা নিয়েছে বলেই তো মনে হচ্ছে। তৃণমূল যত বলছে বিজেপি বাইরের রাজ্য থেকে লোক এনে বাংলায় ভোট দেওয়া হবে, বিজেপি নেতারা তত বলছেন তৃণমূল নাকি ভারতীয় হিন্দুদের বিরোধিতা করছে। বাইরের রাজ্য থেকে যে সমস্ত মানুষ এ রাজ্যে এসে রয়েছেন, বংশানুক্রমিকভাবে এখানে কাজকর্ম করছেন, তৃণমূল তাদের বাংলা থেকে তাড়াতে চাইছে বলেই তো বিজেপি প্রচার করছে। এবার অবাঙালি কিন্তু হিন্দু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে একটা শূন্যস্থান তৈরি হবে। বিজেপি বলছে তৃণমূল নাকি সেই জায়গায় বাংলাদেশি আর রোহিঙ্গাদের দিয়ে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দিচ্ছে, মানে শূন্যস্থান পূরণ করছে। তাহলে কি দাঁড়ালো? একদিকে অবাঙালি ভোটারের কাছে বাঙালিদের কোণঠাসা হওয়ার প্রচার, আরেকদিকে ভারতীয় নয় এমন ভোটারের কাছে বাঙালির নিজ ভূমে ভারতবাসীর পরবাসী হওয়ার প্রচার। হিন্দুদের নাম বাদ দেওয়ার একটা প্রবণতা চলছে সমানে, সঠিক তদন্ত হওয়া উচিত। গ্রামের মানুষ কিন্তু প্রত্যেকে চেনে, একটা অঞ্চলের বুথের যে আমাদের মেম্বার সে চেনে তার এলাকার কে মানুষ আছে। বলছে দাদা এদের কোনোদিন জীবন আমরা দেখিনি, শুনিনি, এরা আমাদের এখানকার বাসিন্দা নয়। যে লোকটার নাম গুজরাটের, সে লোকটা যখন এসে দেখাবে তার এপিক কার্ড, তার ঠিকানা গুজরাটের হবে, তার রাস্তার নাম, বাবার নাম সব গুজরাটের হবে। যার বাড়ির ঠিকানা গুজরাটের হবে, সে দক্ষিণ দিনাজপুরে ভোটটা কেমন করে দেবে? এপিক খোঁজের নামে, ভোটার লিস্ট খোঁজার নামে বাড়িতে বাড়িতে এটাই প্রচার হবে, দেখো ভাই তৃণমূলকে ভোট না দিলে আগামী দিনে বিপদ আছে, বুঝে শুনে চলবে। কোনটা কাদের সাপোর্টার আর কোনটা তাদের সাপোর্টার না সেটা একটা মাপ হয়ে যাবে, সেই মোতাবেক সেখানে তাদের ট্রিটমেন্ট শুরু হবে। শোভনদেব বাবুর কথা শুনতে শুনতে ভাবছিলাম, যদি এরকম সবাই নিজেদের এরকম দেখেই সব কিছু বুঝে যান যে আমার পাড়ার লোক না এরম লোক ভোট দিচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ওই ভুতুরে ভোটার বা ওই ভোট পড়ে যাওয়া প্রক্সি ভোটের কথাটাই জানতেন না। এই অভিজ্ঞতাটা কম বেশি কিন্তু সবারই আছে, গিয়ে দেখেছেন ভোট পড়ে গেছে। তাহলে কারা এসে ওই এলাকায় চেনা জানা না হওয়া সত্ত্বেও ভোট দিয়ে গেছে এবং বহাল তবিয়তে এত বছর ধরে দিয়েছে, সেটা তো একটা বড় প্রশ্ন, তাই না?
দেখুন, উত্তরবঙ্গের গন্ডারের মতোই পশ্চিমবঙ্গের মানুষকে অস্তিত্ব সংকটে ভোগাচ্ছে আসলে এই রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলো। এবার তাদের মধ্যে কে সফল হবে তার উত্তর তো 2026-এ পাওয়া যাবে। আপাতত তৃণমূল কংগ্রেস আর বিজেপির তৈরি করে দেওয়া এই এপিক ন্যারেটিভে যেভাবে বাকি দলগুলো খাবি খাচ্ছে, তাতে তো একটা জিনিস পরিষ্কার, বাকিদের তুলনায় অনেক আগের থেকে ভোটের ইস্যু তৈরি করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল আর বিজেপি। এবার সেই ইস্যুগুলো আপনার আমার কোন কার জন্যে কতটা জরুরি সেটা পরের কথা। যা যা ইস্যু এখন অবধি মার্কেটে পড়ছে, এই দুটো রাজনৈতিক দলই সেগুলোকে ভাগাভাগি করে নিচ্ছে। রাজ্যের বিরোধী দল নেতা কলকাতার 73 নম্বর ওয়ার্ডে পার্টি অফিস খুলবেন বলে ঠিক করে ফেলেছেন শুভেন্দু অধিকারী। এবার তিনি বিজেপির কার্যালয় উদ্বোধন করবেন, এতে আর নতুনত্বর কী আছে, তিনিই তো করবেন তাদের পার্টির কার্যালয়। কিন্তু যারা এটা ভাবছেন তারা স্থান মাহাত্ম্যকে অস্বীকার করছেন। প্রথমত কলকাতার 73 নম্বর ওয়ার্ডের ভোটার কে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়, যে ওয়ার্ডে উপনির্বাচনের নিরিখে মাত্র 279 ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি। দ্বিতীয়ত বিধানসভা কেন্দ্রটার নাম ভবানীপুর, যেখানে অমুসলিম ভোটারদের মধ্যে হিন্দু, জৈন, শিখ সবাই রয়েছে। ভবানীপুরে এই অমুসলিম ভোটারদের সংখ্যাই 85%, যাদের মধ্যে একটা বড় অংশ আবার হিন্দুভাষী। তৃণমূল ভোটার কার্ডে ভূত খুঁজতে নেমেছে, সেটা তো এই অবাঙালি হিন্দিভাষী ভোটারদের উদাহরণটা সামনে রেখেই। ভবানীপুরে তার মানে তৃণমূলের অস্ত্রে তৃণমূলকে বেঁধার সুযোগ খুঁজছেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন হলো, অস্ত্রের ব্যবহারটা তিনি কিভাবে করবেন? তিনি কি অর্জুন সাজবেন নাকি কৃষ্ণের ভূমিকা পালন করবেন? দেখুন, যদি শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে ভোটে লড়েন তাহলে তিনি অর্জুন, আর যদি ভবানীপুরে বিজেপির অন্য কেউ প্রার্থী হন তাহলে শুভেন্দু অধিকারী সেই প্রার্থীর রথের সারথি হতে পারেন। কিছু তো একটা হবেন, না হলে আর ওখানে অফিস খুলতে গেলেন কেন? তবে আপাতত যা মনে হচ্ছে জানেন তো, শুভেন্দু অধিকারীর অর্জুন হওয়ার চান্সটাই বেশি। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। আমার তো মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেটা বললেন আমার কাছে ইজি, এটার থেকেই ধরে নিতে পারেন যে তিনি গোটা বিষয়টা থেকে নিজের পার্সপেক্টিভেই দেখছেন। শুভেন্দু অধিকারী প্রথমে বলেছেন দাঁড়াবো, তারপর বলেছেন হারাবো, আর এখন ভবানীপুরে পার্টি অফিস খুলছেন আর বলছেন আমার কাছে ইজি। সোজা কথায় তিনি নিজের জয়ের অঙ্ক কষছেন। এবার এরপরে তো একটা প্রশ্ন আসে, শুভেন্দু অধিকারী কি ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ঢুকে তাকে হারানোর কথা ভাবছেন এবং কেন ভাবছেন? বিরোধী দল নেতা কী ভাবছেন তিনিই জানেন। হয়তো ওই সিংহের ডেরায় ঢুকে সিংহকে বধ করার যে একটা পুরনো গল্প এবং উদাহরণ রয়েছে, সেটা সেই মহিমায় তিনি মহিমান্বিত হতে চান। হতে পারে, সবার মনে থাকে, একজনের মনে কত রকম অঙ্ক খেলাধুলো করে, শখ থাকে, কোনটা কি বলা মুশকিল। আমরা কতগুলো তথ্যকে জাস্ট ইঙ্গিত বলে ধরে নিতে পারি। দেখুন, গত লোকসভা ভোটে অবাঙালি ভোটারদের একটা বড় অংশ তৃণমূলকে ভোট দেয়নি, এমন একটা ধারণা তো তৃণমূল নেতারাই তৈরি করে দিয়েছিলেন, আলাদা করে বিজেপিকে বলতে হয়নি। উত্তর কলকাতার একটা অভিজাত আবাসনের ভোটারদের শিক্ষা দিতে অটো বাহিনী ঢুকিয়ে দিয়েছিলেন তৃণমূলের এক কাউন্সিলর। এই ঘটনাগুলো শুভেন্দু অধিকারীর আত্মবিশ্বাস বাড়াতেই পারে। তার ওপর রয়েছে নন্দীগ্রামের হিসেব। 2021-এ যে নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেখানে হিন্দু ভোটারের সংখ্যা ছিল 65%, যাদের অধিকাংশই তাকে ভোট দিয়েছিল বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূল অন্যরকম অভিযোগ করে তার জেতাটা ফেয়ার নয় বলে তারা বলেন, কিন্তু খাতায় কলমে তো শুভেন্দু অধিকারীর দাবিটাই আইনসঙ্গত, কারণ তিনি ওখান থেকে জিতেছেন। ভবানীপুরে হিন্দু ভোটারের সংখ্যা তো নন্দীগ্রামের থেকেও বেশি, তাই শুভেন্দু অধিকারী ভবানীপুরকে হোম গ্রাউন্ড বানাতেই পারেন। কিন্তু প্রশ্নটা তো অন্য জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়ে গিয়ে শুভেন্দু অধিকারীকে চক্রব্যূহে বন্দি করে ফেলেছিলেন। বিরোধী দল নেতা নিজের কেন্দ্রের বাইরে অন্যান্য আসনে তেমন সময় দিতে পারেননি, এবং বিজেপির যাবতীয় স্টার ক্যাম্পেনাররা তাদেরও কিন্তু ওই দিকেই কনসেন্ট্রেট করতে হয়েছিল। বিজেপি শুভেন্দুর মতো স্টার ক্যাম্পেনারের সার্ভিসটা
গোটা রাজ্যে সেভাবে পায়নি। এবার তার পাল্টা হিসেবে শুভেন্দু অধিকারী পুরো তৃণমূল দলটাকেই ভবানীপুরে আটকে রাখার পরিকল্পনা করতেই পারেন, কিন্তু তার সেই পরিকল্পনা তো তখনই সফল হবে যখন বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকে ভবানীপুরে প্রার্থী করবে। এবার শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রের বিজেপি নেতাদের সাথে বৈঠক করতে পারেন, মুখ্যমন্ত্রীর পাড়ায় পার্টি অফিস উদ্বোধন করতে পারেন, কিন্তু তার এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ তো তখনই পূর্ণতা পাবে যদি বিজেপি তাকে প্রার্থী করে। না হলে ছোট্ট ছোট্ট পায়ে চলাই সার হয়ে যাবে, চাঁদের পাহাড়ে আর পৌঁছানো হবে না। তবে আপাতত শুভেন্দু অধিকারী কিন্তু তার লক্ষ্যে সফল। তিনি লড়াইটা তৃণমূলের ক্যাম্পে ফেলে দিতে পৌঁছে দিতে সফল হয়েছে। আস্তে আস্তে তৃণমূলকে তিনি ভবানীপুর কেন্দ্রিক ভাবনা চিন্তা করতে বাধ্য করছেন এবং সেই সঙ্গে অন্যদেরও ভাবাচ্ছেন। যদি চোখ কেউ তুলে তাকিয়েছে, চোখ ঝলসে যাবে। ভবানীপুর মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্র। ভবানীপুরের চোখ ধাঁধানো আলো সহ্য হবে না বিরোধী দলনেতা। উনি বলেছেন যে যেখানেই মুখ্যমন্ত্রী দাঁড়ান না কেন তাকে হারানোর দায়িত্ব আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার। সুতরাং এটা ইম্পর্টেন্ট একটা অ্যাসেম্বলি ভবানীপুর। উনি তো ভবানীপুরের মানুষকে কিছু দেননি মুখ্যমন্ত্রী। ভবানীপুরে মানুষ একজোট এবং সেখানে শুধু সেখানেই নয়, সারা পশ্চিমবঙ্গে আমাদের কার্যালয় হবে যাতে তৃণমূলকে পরাস্ত করা যায় 2026। শিল্প নিয়ে কেন বলছেন না শুভেন্দু অধিকারী? 100 দিনের কাজ নিয়ে কেন বলছেন না? একটি গণতান্ত্রিক রাজ্যে দখলের শব্দ উচ্চারণ করছেন কেন শুভেন্দু অধিকারী? কিসের প্রয়োজন? শিল্পের, ল অ্যান্ড অর্ডারের, মেয়েদের নিরাপত্তার, কলেজ ক্যাম্পাসে ইলেকশনের, গণতন্ত্রের কিসের সিম্বল ভবানীপুর? তাহলে কি শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি একসঙ্গে তো দীর্ঘদিন কাজ করেছেন, তাহলে কি তৃণমূল এইভাবেই চলে আর বিজেপি এইভাবেই চলে? যেহেতু একসাথে কাজ করেছেন তাই কি হাঁড়ির খবর জানেন নাকি? শুভেন্দু অধিকারীকে বিজেপি ভবানীপুরে প্রার্থী করবে কি করবে না সেটা তো সময় বলবে, কারণ ভবানীপুরে দাঁড়ানোটা এটা সুইসাইডাল মিশনের মতো হতে পারে। ওই সর পে কফন বাঁধকে যাওয়া বলে না, সেরকম ব্যাপার হতে পারে। জিতলে জো জিতা ওই সিকান্দার, হারলে ওই ময়দানে এটা চালু কথা আছে জানেন তো, চললে 55 না চললে 5। দেখুন জেতার গ্যারান্টি কি হবে, কতটা ক্ষীণ কতটা সেটার জোরদার, সেটাও যত সময় গড়াবে তখন বোঝা যাবে। কিন্তু হ্যাঁ, যেহেতু প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, হতে পারে একবার তিনি নন্দীগ্রামে হারিয়েছেন, কিন্তু তারপরেও লড়াইটা যে কঠিন এবং অনিশ্চিত এটা নিয়ে তো কোনো সংশয় নেই। সুতরাং হতেই পারে শুভেন্দু নন্দীগ্রাম আবার ভবানীপুর দুটো জায়গা থেকেই দাঁড়ালেন। দেখুন এইগুলো যা কিছুই হোক, মানে প্রার্থী তিনি যেখানেই হোক, প্রচার একটাই করবেন যে তিনি হচ্ছেন ওই লক্ষ্যভেদ করা অর্জুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি হারিয়েছেন। এবার তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস তাকে মাথায় রাখতে হবে, বা যে জিনিসটা তাকে মাথা খাটিয়ে হয়তো বার করতে হবে, যে বাংলাদেশ থেকে যা যা এ রাজ্যে এসছে সবই তো তাদের বিপক্ষে নয়। মানে তারা যেরকম বলেন অনুপ্রবেশকারীরা আছেন, ভোটার তালিকায় তারা ঢুকে পড়েছেন, এরা তৃণমূলকে সমর্থন করবেন বা সাহায্য করবেন, এটাই তারা বোঝাতে চায়। কিন্তু এক্ষেত্রে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীকে মানতে হবে যে বাংলাদেশ থেকে আরও কিছু এসছে যেটা তাদের পক্ষে যাচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিটা, সেখানে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হয়েছে সেইটা, এবং বাংলাদেশকে কেন্দ্র করে এ রাজ্যে এত বেশি হিন্দু মুসলমান এই নিয়ে কথা হয়েছে, সেই মেরুকরণের সম্ভাবনাটা, এটাই কিন্তু এই মুহূর্তে বললাম রেফারেন্স ফ্রেম। কখন যে আমাদের দেশের রেফারেন্স ফ্রেম বিদেশ হয়ে যায়, বা কখন রাজ্যের রেফারেন্স ফ্রেম দেশ থেকে বিদেশ পর্যন্ত পৌঁছে যায়, সেটা কিচ্ছু বলা যায় না।